জায়গার নাম হঠাৎ পল্লী, মেদিনীপুর শহরে। স্থানীয়দের দাবি এখানকার বেশিরভাগ বাসিন্দাই বাংলাদেশি। তাদের মধ্যে 170 জনকে ডাকা হয়েছে এসআইআর শুনানিতে, আর এই নিয়েই উদ্বেগ, চলছে তরজাও। তোমার নাম কি? এসআইআর শুনানিতে নাম, তাই নোটিশ ধরাচ্ছেন বিএলও মেদিনীপুর শহরের হঠাৎ পল্লীতে। মেদিনীপুর পুরসভার 1 নম্বর ওয়ার্ডে হঠাৎ পল্লী 2002 সালের পর গড়ে উঠেছে। স্থানীয়দের দাবি এখানকার বেশিরভাগ বাসিন্দা বাংলাদেশি। কেউ এসেছেন 15 বছর আগে, কেউ 10 বছর আগে, তারপর ভোটার তালিকায় নাম তুলেছেন, ভোটও দিয়েছেন। তবে অনেকেরই নাম 2002 সালের ভোটার তালিকায় নেই। এই এলাকায় এখন ভোটার সংখ্যা 588। বিএলওর দাবি এর মধ্যে 539 জনকে এসআইআর ফর্ম দেওয়া হয়। এরপর শুনানিতে ডাকা হয়েছে 170 জনকে। এতেই তৈরি হয়েছে উদ্বেগ। কার নামে নোটিশ এসছে? নারায়ণ দাসের নামে। আমাদের জন্ম এখানে না, আমাদের বাংলাদেশে জন্ম। আমরা বাংলাদেশে তচ্ছে চলে গেছি, আগুনে পুরা ঘর বাড়ি ভেঙে দিছে, ঘর বাড়ি আগুনে পুড়িয়ে গেছে। আমরা কি করবো সেখানে থেকে? সরকারের কাছে কি আবেদন করবেন? আমরা সরকারের কাছে যা দেখতে আছি, আমরা এখানে থাকবো, সরকারের কাছে আমরা এই দিয়েছে 15-20টা তো দিলাম এখানে আছে। যার ধরুন নাম ছিল না বা যারা হয়তো কিছু দিয়েছে তাদের হয়তো কিছু মেলেনি, ভুলবশত হয়তো কিছু মিস্টেক হয়ে গেছে, সেই হিসাবে হিয়ারিং এ ডাকা হয়েছে। সেই ওখানে তারা প্রমাণ দেখিয়ে দিলেই হয়ে যাবে। ভয় পাওয়ার কিছু নেই বা ঘাবড়ানোরও কিছু নেই, আতঙ্কিত হওয়ারও কিছু নেই। বিজেপির দালালি করতে গিয়ে পুরো প্রক্রিয়াটাকে 2 মাসে কমপ্লিট করতে চাইছে, যার দরুন প্রচুর ভুল হচ্ছে। এরকমই 1 নম্বর ওয়ার্ডের হঠাৎ পল্লীতে অনেক মানুষের কাছে নোটিশ এসছেন। আমি তাদেরকে আশ্বস্ত করতে চাইছি দলের পক্ষ থেকে, নিশ্চিন্তে থাকুন, তৃণমূল কংগ্রেস কোনো বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায় সেই দিকে তীক্ষ্ণ নজর রেখেছে। হঠাৎ পল্লী এলাকার সমস্ত বাংলাদেশ থেকে আসা হিন্দুদেরকে আশ্বস্ত করছি যে আপনারা বিভ্রান্ত হবেন না। আমাদের কারো নাম বাদ যাবে না। তৃণমূলের নেতাদের কথায় দয়া করে কান দিবেন না। আপনারা সিএতে অ্যাপ্লাই করুন। আপনাদের গ্যারেন্টি দিচ্ছে বিজেপি, গ্যারেন্টি দিচ্ছে ভারত সরকার, আপনাদের নাম ভোটার লিস্টে থাকবে। মেদিনীপুর থেকে শোভন দাস, নিউজ 18 বাংলা। একজনের বয়স 12 আর অন্যজনের 7। সম্পর্কে পিস্তুত ভাই। দুজনেরই বাবা মারা গিয়েছেন এবং মায়েরা সংসার ছেড়েছেন। তারপর থেকে দিন কাটে ভাঙাচোরা ঘরে। সম্প্রতি পিংলায় এসআইআর এর কাজে গিয়ে অসহায় এই 2 ভাইয়ের কথা জানতে পারেন বিএলও। বিষয়টি বিডিওর কানে পৌঁছয়, তিনি সাহায্যের আশ্বাস দিয়েছেন। ভাঙাচোরা ঘর, 4 কোণে বাঁশের খুঁটি, দেওয়াল বলতে কোথাও ভাঙা অ্যাসবেস্ট, কোথাও ত্রিপলে ঘেরা, মাথার উপরে ত্রিপলের ছাউনি। শীতে এই ভাঙা ঘর আরো কনকনে। এই ঘরটায় 2 নাবালক ভাইয়ের ঠিকানা। সম্পর্কে পিস্তুত ভাই। দুজনেরই বাবা মারা যাওয়ার পর সংসার ছেড়েছেন মায়েরা। তারপর থেকেই জীবন যুদ্ধ শুরু। পশ্চিম মেদিনীপুরের পিংলায় সুদছড়া এলাকা। এখানকার বাসিন্দা প্রদীপ নায়েক, বয়স 7। তার পিস্তুত দাদা বছর 12-র সঞ্জয় নায়েক। একই বাড়িতে বেড়ে ওঠা। প্রতিবেশীদের দাবি 5 বছর আগে প্রদীপের বাবা মারা যান। তারপর বাড়ি ছাড়েন মা মৌসুমী নায়েক। এর কয়েক বছরের মধ্যে মারা যান সঞ্জয়ের বাবা। তার মা কাকলিও সংসার ছাড়েন। চরম বিপদে পড়ে যায় 2 ভাই। একসঙ্গে থাকতে শুরু করে এই ভাঙাচোরা ঘরে। প্রতিবেশীদের দাবি তাদের না আছে রেশন কার্ড, না আছে আধার কার্ড। স্থানীয়রাই নানা সময় সাহায্য করেন। কোনোদিন ভাত জোটে, কোনোদিন জোটে না। এভাবেই কেটে গিয়েছে 5 বছর। আমরা এই ঘরটায় থাকি। আমার বাবা মামা নেই, তো ছোটবেলায় মারা গেছে। কে কি বলবে, আমাদের কেউ নেই। পড়াশুনো করছো? পড়াশোনা করিনি। করনি? ইচ্ছা আছে পড়াশুনো করার? ইচ্ছা তো আছে। সম্প্রতি এসআইআর এর কাজে 2 ভাইয়ের বাড়িতে যান বিএলও তাদের মাকে ফর্ম দেওয়ার জন্য। তখনই তিনি অসহায় প্রদীপ এবং সঞ্জয়ের কথা জানতে পারেন। যে আমার যে বিএলএ সঙ্গে ছিল তাকে নিয়ে এদের যাতে একটা সুষ্ঠু কিছু ব্যবস্থা হয়, তার জন্য আমি বিডিও অফিসে গিয়েছিলাম এবং সেখানে কথা বলেছিলাম এনাদের সম্বন্ধে। তখন বিডিও সাহেব
বললাম যে ডকুমেন্ট না থাকলে কিছু হবে না, যাতে একটা ওদের কিছু বাসস্থানের জায়গা ঠিকঠাক হয় এবং তাদের কাগজপত্র যাতে ঠিকঠাক হয়, আধার কার্ড, রেশন কার্ড, শিক্ষার যে অধিকার, শিক্ষা যাতে পায় তার জন্য কিছু একটা ব্যবস্থা করুন। এখন ওনাদের আধার কার্ড, ভোটার কার্ড বা কোনো স্কুলের কোনো প্রমাণপত্র পাওয়া যায়নি। ওরা নিজেরা পাড়ায় এপাশে ওপাশে ভিক করতে যায়, যখন যেটা আনে ওরা নিজেরা ডাল আলু ভাতে রান্না করে খায়। যাতে ওরা একটা সরকারি অনুমোদন হিসাবে যদি একটা বাড়ির ব্যবস্থা করে দেওয়া হয় এবং ছোট বাচ্চাটার জন্য পড়াশোনার জন্য কোনো জায়গা নির্ধারণ করা হয়, এটা করে দিলে আমার পক্ষ থেকে আমি বলছি যে খুব ভালো হবে। কারণ ছেলে দুটোর যেহেতু এখন নিকটতম আত্মীয় আর তার কেউ নেই। আগে আমি খবর পেয়েছিলাম শুধু ওনাদের নাকি ডকুমেন্ট করতে হবে, আধার গুলো করে দিতে একটু সাহায্য করতে হবে, এটা বলেছিল। কিন্তু এখন জানতে পারছি নাকি ওনাদের একটু খাওয়া দাওয়া নিয়ে সমস্যা আছে। আমরা ইমিডিয়েটলি একটা কিছু চাল দিয়ে দিব, কিন্তু আপাতত আমরা দেখছি যদি সব ঠিকঠাক হয় তাহলে আমরা হোমে পাঠানোর ব্যবস্থা করব। পশ্চিম মেদিনীপুরের পিংলা থেকে দিগ্বিজয় মাহালি, নিউজ 18 বাংলা। ওসমান হাদি খুনে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ পুলিশের দাবি হাদিকে খুন করে ফয়সাল করিম মাসুদ ভারতে লুকিয়ে আছে। এদিকে ফয়সালের দাবি তিনি এখন দুবাইয়ে, তাকে ফাঁসানো হচ্ছে, জামাতি খুন করেছে হাদিকে। তাহলে কি পদ্মাপাড়ে বড় কোনো ষড়যন্ত্র? ফয়সালের ভিডিও সন্দেহ বাড়াচ্ছে। বাংলাদেশের ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদি খুনের ঘটনায় নতুন করে অশান্ত বাংলাদেশ। ওসমান হাদি খুনে অভিযুক্ত 3 জনের নাম জানায় বাংলাদেশ পুলিশ। তাদের একজনের নাম ফয়সাল করিম মাসুদ, মূল অভিযুক্ত। ঘটনার দিনই শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ ওরফে রাহুল এবং তার সহায়তাকারী মোটরসাইকেল চালক মোহাম্মদ আলমগীর শেখকে শনাক্ত করা হয়। ঘটনাটি তাদের পূর্ব পরিকল্পিত ছিল। কিন্তু গোলমালটা হলো ভাইরাল একটি ভিডিও নিয়ে। ভিডিওতে একজন নিজেকে ফয়সাল বলে দাবি করে বিস্ফোরক তথ্য দিচ্ছে। যেহেতু হাদির সাথে জামাতের একটা কানেকশন আগে থেকেই ছিল, ও জামাতের প্রোডাক্ট, তো সেই জন্য জামাতিরা কোনোভাবে এই ঘটনা ঘটেছে। এই বাইকের মধ্যে আমি ছিলাম না এবং ওই বাইকের চালকও আমার কোনো ছোট ভাই ছিল না। মিথ্যা ভাবে আমাকে ফাঁসিয়েছে, এই জন্য আমার পরিবার ভুক্তভোগী। এটা আসলে কাম্য না। ওসমান হাদিকে জামাতিরা খুন করেছে, চাঞ্চল্যকর অভিযোগ করছেন ফয়সাল। আরো মারাত্মক তথ্য তুলে ধরেছেন ফয়সাল। তার দাবি প্রাণে বাঁচতে তিনি দুবাইয়ে রয়েছেন। কিন্তু বাংলাদেশ পুলিশ তো বলেছিল হাদির খুনি নাকি সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। আসামিদেরকে চিহ্নিত করার পূর্বেই তারা সীমান্ত পাড়ি দিতে সক্ষম হয়। সীমান্ত পার করে ভারতের মেঘালয় রাজ্যে জনৈক পুত্তির নিকট হস্তান্তর করে। তাহলে মিথ্যে তথ্য প্রচার করা হচ্ছে। বাংলাদেশ পুলিশ ইচ্ছাকৃতভাবে গল্প ছড়াচ্ছে, কারণ ফয়সালের দাবি তিনি এখন দুবাইয়ে আছেন। এটা একটা চক্রান্ত, যার কারণে আমি দেশ ছেড়ে চলে এসেছি এখন দুবাইতে। আমার দুবাইয়ের 5 বছরের মাল্টিপল ভিসা ছিল, যেভাবে হোক অনেক কষ্ট করে দুবাই চলে এসেছি। বাংলাদেশ পুলিশ কি জেনে শুনে মিথ্যে প্রচার করছে, নাকি সত্যি ওসমান হাদির খুন কোনো বড় ষড়যন্ত্র যা ধামা চাপা দেওয়ার চেষ্টা চলছে? ওসমান হাদি ভারত বিদ্বেষী বলে পরিচিত ছিলেন। তার খুনে যখন অশান্ত বাংলাদেশ, তখন ভারত বিদ্বেষের পালে হাওয়া লাগাতেই কি হাদির খুনির ভারতে পালানোর গল্প ছড়িয়ে দেওয়া হলো? এইসব প্রশ্নের সঙ্গে আরো কিছু প্রশ্ন তুলে দিচ্ছেন ফয়সাল। সরকারি কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে ফয়সালের থেকে টাকা নিতেন হাদি। হাদির সাথে আমার সম্পর্ক ছিল, আমি গিয়েছিলাম তার অফিসে। আমার একটা আইটি ফার্ম আছে, এই আইটি ফার্মে সব সরকারি কাজ হয়। কাজ নিয়ে আমি কথা বলতে গিয়েছিলাম, সে আমাকে পাইয়ে দিবে আশ্বস্ত করেছিল। আমি তাকে 5 লাখ টাকাও দিয়েছি, অগ্রিম চেয়েছিল এবং তার ডোনার হিসেবে আমাকে থাকতে বলেছিল। আমি থেকেছি এবং তার প্রোগ্রামগুলোর জন্য যত টাকা লাগতো আমি দিয়েছি এবং লাস্ট যেদিন শুক্রবার ওই দিনে তাকে আমি 10,000 টাকা দিয়েছি। আর আপনারা যেই ব্যাংকের টাকার কথা বলছেন, এগুলো আমার কামানো টাকা, আমার সরকারি বিলের টাকা। আমি এবছরও 9 লাখ টাকা ট্যাক্স পেয়ে দিয়েছি। নিউজ 18 বাংলা।